নমস্কার। বাঙালিদের ওপর সারা ভারতবর্ষ জুড়ে ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে গত কয়েকদিন ধরে, সেটা আপনারা জানেন। এবং সেই নিয়ে বাঙালি ভদ্রলোকদের একাংশের পক্ষ থেকেই আবার সব অদ্ভুত অদ্ভুত তথ্য পাওয়া যাচ্ছিল। তো প্রথমে শোনা গেল যে দূর ওসব কিছু হয়নি, আমাদের চেনাশুনো কত লোকজন, কত ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, তারা সব বিভিন্ন রাজ্যে আছেন, তাদের তো কেউ ঠেঙাচ্ছে না, যেন ওনারাই হলেন পৃথিবী। তারপর জানা গেল যে না, সত্যি সত্যি উচ্চকোটির লোকেদের কিছু হচ্ছে না, শ্রমজীবী মানুষদের ঠেঙিয়ে পাঠানো হচ্ছে। তখন এলো নতুন তত্ত্বের অবতারণা, যে কারণটা কিন্তু বাঙালি বিদ্বেষ নয়, আসলে নাকি অর্থনৈতিক। তো এইসব কয়েকদিন হবার পর দেখা গেল যে না, বাঙালিদের ধরেই ঠেঙানো হচ্ছে, অর্থনীতি বড় ব্যাপার নয়। আর স্থানীয় মানুষরা যে ক্ষুব্ধ তাও নন, ঠেঙাচ্ছে পুলিশ, পাঠিয়ে দিচ্ছে বিএসএফ ইত্যাদি। তো তখন সেটা থেমেছিল, ভাবলাম যে ওখানেই ব্যাপারটার বোধহয় ইতি হলো, কিন্তু না। গতকাল দেখি যে পবিত্র সরকার আবার একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছেন। এর আগে বলেছিলেন যে বাঙালিদের উপর আক্রমণের মুখ্য কারণটা হচ্ছে অর্থনৈতিক। তো এইবার দেখলাম যে আলগোচে সেটিং তত্ত্বের অবতারণা করে দিয়েছেন। অর্থাৎ বাংলা কথাটা কি না, একটা মারা হচ্ছে কিন্তু ঠিক মারা হচ্ছে না, এই মারার মধ্যে একটা সেটিং আছে তৃণমূল এবং বিজেপির। তারা লম্বা লেখার মধ্যে লিখেছেন, লেখাটা লম্বা, পুরোটা ইচ্ছে করলে ওনার ফেসবুক ওয়ালে গিয়ে পড়ে নিতে পারেন। আমি প্রাসঙ্গিক অংশটুকু বলবো। সেটার মধ্যে লিখেছেন যে দিল্লির পুলিশের কর্তা বা মালব্যবাবুর এত সব কথা জানবার কথা নয়। তো মালব্যবাবু এর মধ্যে কি করেছিলেন সেটাও আপনারা জানেন, যে দিল্লি পুলিশ বলেছিল যে বাংলাদেশি ভাষা তারা আবিষ্কার করেছিল, এবং মালব্যবাবু এবং দুঃখজনকভাবে পশ্চিমবঙ্গের কিছু বিজেপি নেতা সেটা সমর্থন করেছিলেন যে বাংলাদেশি নামক একটা ভাষা নাকি আছে। তো সেটা যে কত বড় ভুল সে নিয়ে আমরা পরে একটা অনুষ্ঠান করব। কিন্তু আপাতত পবিত্র সরকার তিনি একটা লম্বা লেখার মধ্যে লিখেছেন যে দিল্লির পুলিশ কর্তা বা মালব্যবাবুর এত সব কথা জানার কথা নয়, তাঁরা তাদের অজ্ঞতা বা কূটনীতি নিয়ে খুশি থাকতেই পারেন, বাংলা কোনো ভাষাই নয়। এই কথাটা তিনি কি অর্থে বলেছেন জানি না, কিন্তু বলে তিনি তার দলের উপকার করেছেন তা বলা যাবে না। জানি না, রাজনীতিতে একটু উঁকি দিয়ে বলি, এর পিছনেও কোনো সেটিং আছে কিনা। তো পড়ে মনে হচ্ছে যে ওনার দুঃখে বুক ফেটে যাচ্ছে, যে মালব্যবাবু দলের কোনো উপকার হলো না, এটা প্রথমত মনে হচ্ছে। আর দ্বিতীয় কথাটা তো খুব সোজা, কিছুদিন আগে থেকেই বলা হচ্ছে যে ওখানে নাকি বিজেপি মারছে আর এখানে তৃণমূলের সুবিধা হচ্ছে, এটা নাকি একটা সেটিং। মার খাচ্ছে বাঙালিরা, এটা কোনো ব্যাপার না, আর ছোটোখাটো ব্যাপার, আসলে সেটিং। তো উনি একা নন, এরকম প্রাজ্ঞ বিজ্ঞ বিদ্বজ্জন আমাদের মধ্যে প্রচুর পাবো। যেটা আগেই বলছিলাম যে যারা আলগোচে প্রথমে বলেছেন দূর বাঙালিদের উপর কিচ্ছু হচ্ছে না, ওসব প্রচার, তারপর গম্ভীর মুখ করে বলেছেন আসলে তো বাঙালিকে ঠেঙাচ্ছে না, কারণটা অর্থনৈতিক। তো এই দুটো সম্পূর্ণ ভুল দেখা যাওয়ার পর এখন বলছেন যে মার্চে বটে কিন্তু এইটা সেটিং, নইলে ভোটের আগে ওরা এরকম করে। তো এইটা ছিল পবিত্র সরকারের লেখা, যেটা আমি পড়লাম। আমি দেখে ভেবেছিলাম যে উনি হয়তো একা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, উনি একা এরকম কিছু লিখে ফেলেছেন, তো তার প্রতিবাদ করা যেতে পারে, হয়তো টুদরে নেবেন এরকম ভাবলাম। তো তাহলে আমি এই অনুষ্ঠানটা করতাম না। করছি কেন না, গতকাল আমি গণশক্তির প্রথম পাতা খুলে দেখি সেখানে বড় বড় করে হেডলাইন, বিজেপি তৃণমূলে নকল লড়াই। তো কী বিষয়ে নকল লড়াই লড়ছে জানার আগ্রহ ছিল না, কিন্তু জানা গেল যে এটা এই বাংলা ইস্যুটাকে নিয়ে। তো মোহাম্মদ সেলিম একটা জায়গায় বক্তৃতা দিয়েছিলেন মহাজাতি সদনে, মুজাফফর আহমেদ কাকাবাবু তার স্মৃতিতে। তিনি কি বলেছেন সেখানে, গণশক্তিকে কোট করেই বলি, যে তিনি বলেছেন ওরা কেউ, বিজেপি এবং তৃণমূল সম্পর্কে বলেছেন, দেখে বলতে হবে, ওরা কেউ কারো বিরুদ্ধে লড়াই করছে না। হ্যাঁ, তিনি এই কথাটা বলেছেন যে ওরা কেউ কারো বিরুদ্ধে লড়াই করছে না, কেবল মানুষকে একটা অন্ধ গলিতে ঢোকাতে চাইছে। বিজেপি চাইছে ধর্মের নামে, তৃণমূল চাইছে ভাষার নামে ভোট হোক। লুটে খাওয়ার দল এইভাবে খেটে খাওয়াদের ভাগ করতে চাইছে। এইটা হচ্ছে তার হুবহু উদ্ধৃতি, ঠিক এই কথাগুলো তাঁর নামে লেখা হয়েছে গণশক্তিতে। তা কৌতূহলী হয়ে মহাজাতি সদনে মোহাম্মদ সেলিম যে বক্তৃতা দিলেন তার পুরোটা শুনলাম, কারণ এটা হচ্ছে সেই সেটিং তত্ত্ব, যে দুই দল আসলে বাঙালি মার খাচ্ছে, এটা খুব একটা বড় ব্যাপার নয়, আসলে দুই দলের মধ্যে এটা ভাগাভাগি, বিপদটা তুচ্ছ, এই হচ্ছে মূল তত্ত্ব। তা বক্তৃতাটা পুরোটা শুনে ফেললাম, লম্বা বক্তৃতা, আধ ঘন্টারও বেশি। তো শুনে যেটা মনে হলো প্রাথমিকভাবে ওনাকে একজন বিভ্রান্ত আত্মা মনে হলো। মানে কীরকম ব্যাপারটা, ধরুন একজন স্কুল পড়ুয়া
একদিন রাতে হয়তো স্বপ্ন দেখেছিল যে পরের দিন অঙ্কের ক্লাসে মাস্টারমশাই আসবেন না, তাই হোমওয়ার্ক করেনি। কিন্তু কার্যক্ষেত্রে মাস্টারমশাইকে ঢুকতে দেখে তার তো চক্ষু ছানা পড়া, সে তখন বিড়বিড় করছে যে অঙ্কটা তো কোনো সাবজেক্টই নয়, আসল সাবজেক্ট হলো ফুটবল। তো মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনে এবং এই লেখাটা পড়েও আমার খানিকটা সেই রকমই অনুভূতি হলো। কারণ বস্তুত ওনারা পড়া করেননি এবং সেটা সিলেবাসে এসে যাওয়ায় যা মাথায় আসছে সেরকম বলে যাচ্ছে। এটা সিলেবাসে ছিল বহুদিন ধরেই, অন্তত 2019 সাল থেকে চোখে দেখতে পাওয়া যাচ্ছিল যে আগ্রাসী হিন্দুস্তান নেমে আসছে ভারতের বুকে। এই আগ্রাসী কেন্দ্রিকতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, বৈচিত্র্য, ভাষা, এদের রক্ষার লড়াই একটা মুখ্য জায়গা নিতে চলেছে। তো এই পড়াটা অনেকেই বলেছিল, আমিও লিখেছিলাম, অন্য লোকজনও লিখেছিলেন কয়েক বছর ধরে, কিন্তু 5 বছর ধরে এই পড়াটা ওরা করেননি। তো বাংলায় ওনাদের একটাই কাজ ছিল বিজেপিকে লঘু করে দেখা এবং বিজেপি বিরোধিতাকে যতটা পারা যায় নিচু নজরে দেখানো। তো এই যে খামতি, এই খামতির কথা, তথাকথিত খামতির কথা ওদের পার্টি কংগ্রেসের দলিলেও আছে, কিন্তু বিশ্বাস করুন আমরা সবাই জানি যে ওটা খামতি নয়, খামতি একাধবার হয়, ওটা ইচ্ছাকৃতভাবে করা। টিভি চ্যানেলে সবাই সমিতিতে ওদের অনেকেই ডাকতে, ইচ্ছে করলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে পারতেন আলাদা করে, কিন্তু তারা চিরকালে এই সেটিং তত্ত্বটার উত্থাপন করে গেছেন, ওটা ইচ্ছাকৃতভাবে। তো এই যে পড়াটা তারা করেননি, এখন পড়া না করলে কি হয়, পরীক্ষা সামনে, মাস্টার শিওরে, বাঙালির তো বিপদের সামনে, সিলেবাসে সেটা চলে এসেছে, এখন কথা বলতে হবে, কিন্তু সেটা নিয়ে কথা বলার জন্য ওরা তৈরি নন, পড়া একেবারেই করেননি, তাই নানা রকম বিড়বিড় করছেন। কখনো বলছেন ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ, কখনো বলছেন মমতাই ওই নিবিড় সংশোধন ভোটার তালিকায় সেটা করছেন। একবার ওই বক্তৃতার মাঝখানে শুনলাম খুব ঠিকঠাকভাবে হিন্দি উর্দু বিভাজনের পিছনের সাম্প্রদায়িকতা যেটা আছে সেটা বললেন, খুব ইন্টারেস্টিং জিনিস, আমরাও একটা অনুষ্ঠান করব সেই নিয়ে। তো কিন্তু পরক্ষণেই আবার মমতাকেই ফ্যাসিস্ট বলে দিলেন। ইন্ডিয়া জোটে তারা আছেন, তারপরেও একজন মমতাকে ফ্যাসিস্ট বলে দিচ্ছেন জোট সঙ্গীকে, সেটা কী করে হয় জানি না। এবং সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা ওই খবরের কাগজে যেটা লেখা আছে গণশক্তিতে, সেটা হলো ধর্মের নামে যুদ্ধ আর ভাষার লড়াইটা একদম এক জায়গায় এনে ফেললেন, সবই নাকি বিভাজনের রাজনীতি। তো পবিত্র সরকার একভাবে বলেছেন সেটিং, উনি আরেকভাবে বললেন সেটিং। তো বাকি অন্যান্য কথা যেগুলো বলেছেন সেগুলো বক্তৃতা শুনে নিতে পারেন, পরস্পর বিরোধী, একটার সঙ্গে আরেকটা মেলে না এই ধরনের কথাবার্তা। কিন্তু এই যে বারবার বলছেন যে ধর্ম আর ভাষা একই রকম বিভাজন, এই ক্ষেত্রে এটা খুব গায়ে লাগার মতো বিষয়, এটা ক্ষতিকারকও, সেই জন্য এটা খুব স্পষ্ট করে বলা দরকার যে না, ভাষার রাজনীতি বিভাজনের রাজনীতি নয়। তার কারণ কি না, ভারত একটা ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্র, তার রাজ্যগুলো ভাষার ভিত্তিতে তৈরি, ধর্মের ভিত্তিতে না। ভাষার উপর, জাতির উপর হাত দেওয়া মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা করা। কারণ ভাষার অধিকার, ভাষাভিত্তিক রাজ্য, এগুলো হচ্ছে একটা স্বীকৃত ব্যাপার যুক্তরাষ্ট্রে। ধর্মের ভিত্তিতে আজ পর্যন্ত কোনো রাজ্য তৈরি হয়নি, ফলে দুটো এক জিনিস না। তো ভাষার উপর, জাতির উপর হাত দেওয়া মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা করা। ভাষা এবং ধর্ম এক নয়, দুটোকে এক করে দেখা আর সরাসরি বিজেপিকে সমর্থন করা, বস্তুত এর মধ্যে কোনো তফাৎ নেই। তো এটা অবশ্য কঠিন কথা, সোজা করেই বলি। ধরুন ভাষার জন্য যখন কেউ কোণঠাসা, কেউ যখন একটা ভাষা, বাংলা ভাষা বলার জন্য ঠ্যাঙানি খাচ্ছে, তখন তার কানের কাছে গিয়ে যদি আপনি বলেন যে ভাষাটা কিন্তু ভাই আসলে বিভাজনের ব্যাপার, ওই নিয়ে এখন মাথা ঘামিও না, এখন তোমাকে মাথা ঘামাতে হবে ফুটবল নিয়ে, সে তখন তেড়ে কিন্তু মারতে আসবে। এবং অন্য কিছু লোককে যদি আপনি কনভিন্স করেন যে ভাষা নিয়ে মারধর খাচ্ছে বাঙালি, এটা বড় কিছু ব্যাপার নয়, আসলে আমাদের এখন ফুটবলে মন দেওয়া উচিত, তাহলে সেটা সরাসরি কিন্তু বিজেপির তল্পি বাহক হয়ে যাওয়া হবে। তো যেটুকু আন্দাজ করতে পারি যে অদ্ভুত যে বক্তব্যটা দেওয়া হচ্ছে তার একটা কারণ হতে পারে বিস্ময়। তো ভোটের ঠিক আগে বিজেপি এরকম করে ফেললো, এ কি করে হয়, এতে তো তৃণমূলের সুবিধে হয়ে যাবে, এরকম একটা বিস্ময়, এটা কি করে হয়, নিশ্চয়ই তাহলে সেটিং আছে। তো সময়ে যদি পড়া না করা হয় তাহলে এই বিষয়ে খুবই স্বাভাবিক। তখন প্রশ্ন আসবে যে কি আকবরের পরেই জাহাঙ্গীর রাজা হয়ে গেল, আমি তো ভেবেছিলাম বাবর হবে, ওই নামটাই তো আমি পড়েছি, আর তো কোনো নাম জানি না। তো যেহেতু ওনারা জানেন না, তাই জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বিজেপি কিন্তু এটা হঠাৎ নামায়নি, ইলেকশনের ডেট দেখেও নামায়নি। গত 5-7 বছর ধরে এই জিনিসই চলছে। ওরা যে ওই যে হিন্দু বীরদের জাগিয়েছে, ওটা বোতল থেকে দৈত্য বার করা,
তাদের চাঙ্গা রাখতে হবে এবং কোন কোন ওষুধে চাঙ্গা রাখতে হবে। বাঙালি বিদ্বেষ তার অন্যতম অস্ত্র ছিল বেশ কয়েক বছর ধরে। এনআরসি যদি ভুলে না যান, এনআরসি কিন্তু ঠিক আকাশ থেকে পড়েনি। তো এছাড়াও বাঙালি বিদ্বেষ ছাড়াও ওরা আর কি করেছে, মণিপুরে দাঙ্গা বাঁধিয়েছে, কাশ্মীরে 370 তুলেছে, দিল্লিতে গলি মারো সালোকো বলেছে, এবং এখন বিহারে ভোটের আগে এই নিবিড় সংশোধন এবং তারপর সর্বত্র বাঙালি বিতরণ, অ্যাড্রিনালিন দিয়ে, একটা অ্যাড্রিনালিন রাশ বলে কথা আছে, সেটা দিয়ে ওদের যে ভক্ত কুল আছে তাদেরকে সবসময় উত্তেজনার তুঙ্গে রাখতে হবে। এইটাই হলো স্ট্র্যাটেজি। তো এইটা করা হয় বলেই এদেরকে ফ্যাসিবাদী বা নয়া ফ্যাসিবাদী বলা হয়। তো বিশ্বাস যদি না হয়, মোহাম্মদ সেলিম নিজেদের নথিপত্র খুলে দেখে নিন। পবিত্র সরকারের পার্টি সিপিএম কিনা আমি জানি না, বামপন্থী বলে পরিচিত, যদি বামপন্থী হন তাহলে তিনিও খুলে দেখে নিন। কারণ ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদ এসব নিয়ে বিস্তর চর্চা হয়েছে এই কদিন, এবং যা দেখা যাচ্ছে যে সেটার বিন্দু বিসর্গ ওনারা কিচ্ছু বোঝেননি। তো ব্যাকরণ হোক, অন্য জিনিস হোক, সেসব পরে বোঝাবেন। আগে ফ্যাসিবাদ কাকে বলে সেটা যে কাউকে সুবিধে করে দেওয়ার জন্য নেমে আসে না, এইটুকু যদি আপনারা বোঝেন তো কৃতার্থ হব। আসামে 14 লাখ বা ওই রকম সংখ্যক বাঙালি বেনাগরিক, বিহারে ভোটার তালিকা থেকে বিরোধী এবং মূলত গরিব এবং সংখ্যালঘুদের ছেটে ফেলার চেষ্টা চলছে। উমর খালিদ দিল্লির ওই ঘটনার জন্য এখনো জামিনহীন জেলে বন্দি। এগুলো অন্য কিছু নয়, কিন্তু এগুলো ফ্যাসিবাদের পদধ্বনি। ঠিক যেরকম ফ্যাসিবাদের পদধ্বনি হচ্ছে বাংলায় বাঙালি দেখলে মারা, বাঙালির ভোটার তালিকা থেকে প্রচুর লোককে ছেটে ফেলার চেষ্টা করা। তো এইগুলোকে যারা সেটিং বলেন তারা হয়তো খুব পণ্ডিত, হয়তো শুদ্ধ বাংলা বলেন, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলা যায় যে এরা হয় রাজনীতি সমাজনীতির কিছুই বোঝেন না, বা আরও খারাপ, বুঝেও ফ্যাসিবাদের পিছনে হাত জোড় করে লাইন দেন। কেন দেন বলতে পারবো না, কিন্তু এরকমই মনে হচ্ছে। আর আরেকটা কথা যেটা বললেন সেটিং ছাড়াও, যে এটা তৃণমূলের সুবিধা হয়ে যাবে। তো তৃণমূলের কি সত্যি সুবিধা হয়ে যাবে? ওটা আপনার এখন মনে হচ্ছে, যেরকম আপনার মনে হচ্ছিল যে আসলে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বিজেপি বড় কোনো বিপদই নয়, ওই বিপদটা তুচ্ছ। তো বিজেপি কিন্তু এরকম ভাবে না। পুরো দস্তুর এনআরসি করেও ওরা আসামের বাঙালি অধ্যুষিত এলাকায় দস্তুর মতো জিতেছে। ওদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাই অন্য মাপের, এবং এখানেও সেই একই ছক। তো পশ্চিমবঙ্গে ব্যাপারটা অত সোজা নয়, কিন্তু এমনি শহুরে বাঙালি, গদি মিডিয়া এবং আপনারা যারা বিজেপির বিপদটাকে লঘু করে দেখান, আপনাদের ধন্যবাদ। এরা আপনাদের জন্যই বিজেপির পিছনে লাইন দেবে এবার। ফলে কিছু ভোট তো ওরা পাবেই, মুছে যাবে যেরকম ভাবা হচ্ছে তা নয় বাঙালি জেগে ওঠার পরে। এবং তার উপরে কোটিখানেক লোককে যদি তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু এমনি কেল্লা ফাতে। তো বিজেপির স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত এটাই। আপনারা সেটা কোশ্চিনকালেও বোঝেননি, অন্তত সেরকমই মনে হয়, খুব হালকাভাবে বললেও। তো এবারও বুঝবেন আশা রাখি না। কিন্তু একটা প্রশ্ন নিজেদের করতেই পারেন, যে জাতি ভাষা এই লড়াইগুলোতে বিজেপির লাভ হচ্ছে, মনে দুঃখিত তৃণমূলের লাভ হচ্ছে, এটা আপনারা বলছেন কেন? আপনাদের কেন কোনো লাভ হচ্ছে না? তৃণমূল তো এই লড়াইয়ে যথেষ্ট বেশি ফাঁকফোকর দেখাচ্ছে। একজন অপরাধী পারিজাত গাঙ্গুলি কিছু মুসলমানকে ধরে ঠ্যাঙালেন গরু পাচারকারী হিসেবে, তো তাকে পুলিশ এখনো ধরতে পারেনি, এখনো গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় স্তরে দেখলাম বামপন্থীরা কিছু প্রতিবাদ করছেন, কিন্তু সেই আওয়াজ তার বাইরে কিছু বেরোচ্ছে না। তৃণমূল আর কি করছে? হরে রাম সিং জাতীয় লোকজনকে নিয়ে ভাষা আন্দোলন করছে, হিন্দি সেলকে নিয়ে ভাষা আন্দোলন করছে। ভূমি সন্তান সংরক্ষণ যে দাবি নানা প্রান্ত থেকে উঠে আসছে, সেটা করারও কোনো ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। ফলে ফাঁক ফোকর কিন্তু আছে। তো সেক্ষেত্রে বামপন্থীরা সেইগুলোকে সেখানে উঠে আসতে পারছেন না কেন? ভাষা জাতি এগুলো কি এজেন্ডা থেকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বামপন্থীদের? মাতৃভাষা মাতৃদুগ্ধ এই স্লোগানটা বামপন্থীদের ছিল, তো সেটা কি ওরা বর্জন করেছেন? করে দিয়ে এবার দিল্লিবাসী হয়ে আজাদি আজাদি বলবেন খালি ভাবছেন? তো এটা খুব রহস্যজনক। এটা কেন ওরা ভাবছেন তার প্রথম কারণ ভাবলাম যে পড়া করেননি বিস্ময়। কিন্তু এছাড়া অন্য কোনো সম্ভাবনাও থাকতে পারে যে আসলে বিস্ময় নয়, ভেবে চিন্তে করছেন, কিন্তু বিনা প্রমাণে সেসব স্পেকুলেট করে লাভ নেই। এবং এই একই প্রশ্ন সেলিমকে করেও লাভ নেই, কারণ উনি যা ভেবেছেন তাই বলেছেন। পবিত্র সরকারকে করেও লাভ নেই, উনি যা ভেবেছেন তাই বলছেন। কিন্তু এটা তো একটা আত্মহত্যার মতো ব্যাপার। গোটা সিপিএম শুদ্ধ সবাইকে আত্মহত্যা প্রবণ হয়ে গেছেন তা তো মনে হয় না। তাহলে তারা এই প্রশ্নগুলো তুলছেন না কেন? তো এই রহস্য আমার জানা নেই। এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে মনে হয়। আপনারা যদি ভেদ করতে পারেন তা আমাকে জানাবেন অতি অবশ্যই, কমেন্ট বক্সে লিখবেন। আর আরেকটা কথা বলেননি, সেটা একটু অপ্রাসঙ্গিক, যে গতদিন আমি বলেছিলাম যে নির্বাচন কমিশনার নির্বাচনের
পদ্ধতি হচ্ছে ছিল আগে যে 3 জন লোক করতে পারেন, 3 জন লোক কমিটিতে থাকেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি। তো সেটা বদল করে আসলে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেটা আমি ভুল বলেছিলাম, সেজন্য দুঃখিত। অনেকে ধরিয়ে দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। তো আজকে এইটুকুই। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। যারা আমাদের চ্যানেল অনুসরণ করেন তারা বাকিদের জানাবেন, যারা করেন না তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।